নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প পাঠে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। শঙ্কর একেবারে অজপাড়া গাঁয়ের ছেলে। এইবার সে সবে এফএ পাশ দিয়ে এসে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, আবার বিকালে বাওরে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোন, একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়। এই অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে? কেই বা খরচ দেবে? এইবার কিছু একটা কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে। অথচ করবেই বা কি শঙ্কর? এখন কি কেউ তাকে চাকরি দিবে? চেনেই বা সে কাকে? আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাদতে তখনও 5 বছর দেরি। 1909 সালের কথা। তখন চাকুরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকুরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকুরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকুরির তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেইবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে তেমন কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা বেশ ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় ওয়াইএমসিতে সে রীতিমতো বক্সিং অভ্যাস করত। এইসব কারণে পরীক্ষায় সে ভালো করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটা বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃশ্চিক, কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, ওর সব নক্ষদর্পণে। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে যেসব জানে না, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায় পড়ে আর কি যেন ভাবে। তারপর এলো তার বাবার অসুখ, সংসারের দারিদ্র্য, সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকুরি নেওয়ার জন্য অনুরোধ। কি করবে সে? সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে আর দেখতে পারবে না। অগত্যা তাকে পাটের কলেই চাকুরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন যে তাহলে ভেঙে যাবে তা সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু? নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভো বাজতেই ছুটতে হবে কলে। আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা। ওদিকে সে 6টার ভো বাজলে ছুটি। তার তরুণ তাজা মন যে এই কথা ভাবতেই পারে না। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানবে। সন্ধ্যার বেশি দেরি নেই।
নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্য ছোটবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এ কথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালির ছেলের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হওয়ার জন্য। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে। সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান ভূপর্যটক আন্টন হাউপ্টমান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত মাউন্টেন অফ দি মুন আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সেটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউটম্যানের মতো সেও একদিন মাউন্টেন অফ দি মুন জয় করতে পারবে। স্বপ্ন সত্যিকার চাঁদের পাহাড়ের মতোই চিরকাল দূরের জিনিসই হয়। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতেই নামে। সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মর মর করে বাঁশ ভাঙছে। সে আর একজন, তারা দুজনে একটা প্রকাণ্ড পর্বতে উঠছে। চারিধারের দৃশ্য ঠিক হাউটম্যানের লেখা মাউন্টেন অব দি মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, মাঝে মাঝে পাহাড়ি খালি জায়গা, আবার দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখরটা। এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটা তারা এখানে ওখানে দেখা যাচ্ছে। একবার সত্যিই সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে। জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। উহ, কি স্বপ্নটাই দেখেছে সে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই। মন্দির ভেঙে চুরে গিয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ গজিয়েছে কার্নিশে, কিন্তু সেখানে ঠাকুরের বেদি, তার ওপরের খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবু শনি মঙ্গলবার পুজো হয়। মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি যেন প্রার্থনা জানিয়ে এলো। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বাঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা। কাছেই একটা পোড়ো বাড়ি। এই বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে। সেই থেকে বাড়ির মালিক এ গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়, একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল। সেই মর্মর করে বাঁশঝাড় ভাঙছে বুনো হাতির দল। পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে পাতাল তার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো দেখেছে সে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে কখনো দেখেনি। এমন গভীর রেখাপাত
কোনো স্বপ্ন তার মনে করেনি। কিন্তু সব মিথ্যে। তাকে যেতে হবে পাটের কলে চাকুরি করতে। এটা তার ললাট লিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে, তা উপন্যাসে ঘটতে গেলে পাঠকরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে। এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে। ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে। কালকে পিন্টু সেখান থেকে এসেছে। এই ঠিকানা তারা লিখে দিয়েছে। পড়ো তো বাবা। শঙ্কর বলল, উফ, প্রায় 2 বছরের পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গেলে কি ভয়টাই না দেখালেন। এর আগেও তো একবার পালিয়ে গিয়েছিলেন, তাই না? তারপর সে কাগজটা খুলল। লেখা আছে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষ এত দূর যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের। একবার এ গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপ হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকুরিতে বেশি দিন টিকে থাকতে পারে না। উড়ে বেড়ানোর স্বভাব। আর একবার পালিয়ে বর্মানা কোচিং কোথায় যেন গিয়েছিল। এবারও বড় দাদার সঙ্গে কী নিয়ে মনোমালিন্য হয় বাড়ি থেকে পালিয়েছিল। এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছে একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো করে বুঝতে পারলেন না তার জামাই কত দূর গিয়েছে। অতটা দূরের তার কোনো ধারণা ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোটবই লিখে রাখল এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিল। শঙ্করকে তার মনে আছে কি? তার শ্বশুরবাড়ির গায়ের ছেলে সে। এবার এফএ পাস দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকুরি দিতে পারেন তার রেলের মধ্যে? যতদূর হয় সে যাবে। 1.5 মাস পরে। তখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে। তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা আছে, মোম্বাসা 1 নম্বর পোর্ট ট্রাস্ট। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। তোমাকে আমার খুব মনে আছে। কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলুম, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে? চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে আর কে বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরও লোক নেবে। যত তাড়াতাড়ি পারো এসো। তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি। তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনিও নিজে ছিলেন ডানপিটে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকুরি করতে যাবে এতে তার মত ছিল না। শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সায় দিতে বাধ্য হয়েছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো। সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়েই। তিনি আবার মোম্বাসায় ফিরবেন 2 দিনের মধ্যে। শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারবেন। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষের দিকে। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিমুমু ভিক্টোরিয়া নারায়ণজা হ্রদের ধারে, তারও একটি শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, ইউগান্ডা রেলওয়ের নুডুসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম করে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট্ট একটা তাঁবুতে, তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে।
তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো। তাদের চারিধারে ছিল বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর, দীর্ঘ দীর্ঘ ঘাসে ভরা। মাঝে মাঝে রয়েছে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওয়াব গাছ। আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে। এবার সত্যিকার বাওয়াব দেখে শঙ্করের যেন আশ মিটছে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন। সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে সব দিকেই লম্বা লম্বা ঘাস। কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না। বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম, এই ঘাসের জমিতে পথ হারাতে পারো। পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস সিংহ এখানে নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূর লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন। অনুসন্ধানে জানা গেল একজন কুলি একটু আগে ঘাসের বনের দিকে কি যেন কাজে গিয়েছিল। তাকে কেউ ফিরে আসতে দেখেনি। খোঁজাখুঁজি করতে গিয়ে ঘাসের বনের বাইরে বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূরে গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার পূর্বেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেলে সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম। তাঁবুর সামনে অনেক কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে। এক অগ্নিকাণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছেন। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এখানে বাইরের দুনিয়ার যা কিছু একটু খবর পাওয়া যায়। একজন মাদ্রাজি কিরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার বোনের কথাই তিরুমলের বড় মনে হচ্ছে। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস 2 ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমেই রাত বেশি হলো। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে। আরও অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূরদিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশে ওই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টিতে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে কত কি যেন ভাবছিল। ওই বাওয়াব গাছটার ওদিকে অজানা দেশের সীমা
কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত, অরণ্য। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরার দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্য বলি, অজানা জীবজন্তু এই সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে। কে তার হিসাব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের ধারে শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমলাপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে গিয়ে ঘুমিয়ে গেছে। শঙ্কর নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহর্জন শুনতে পেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোকে সে যেন কেঁপে উঠল। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কি এক অনির্দেশ অনুভূতি তার মনে জাগালে। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বলল, সিংহ লোক পেরেছে। লোক না মারলে এমন গর্জন করবে না। তিরুমলের সঙ্গে এসে হঠাৎ জানালেন তিরুমলের বিছানা শূন্য, সে তাঁবুর মধ্যে কোথাও নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যিই সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো। নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে। তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল যেখানটায় শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা হলো। একটা কোনো ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওয়াব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগল। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহের গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিরা বলল, সিংহ দেহ নিয়ে চলে গেছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান। যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত্র তখন 3টে। তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না। আজ সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুঠো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্য পারল না। এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে বিস্তৃত জ্যোৎস্না আলোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমলের অদৃষ্টলিপি এই জন্যই বোধ হয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কি জন্য এখানে এনেছে তার অদৃষ্ট।
কে জানে তার খবর। আজকের মতো এখানেই থাকলো। পরবর্তী অধ্যায় শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।